আজকের গল্প সুরাইয়া রাফা রচিত সঙ্গীন প্রণয়াশক্তি। নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে, তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাচের জানালার ফাঁক গলিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলো ছায়া, কিংবা অনুর গলা ছেড়ে বাজখাই চিৎকার, সব কিছুই অনুপস্থিত আজ। ফোনে সকাল 9টার অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। অরু চোখ মেলে শটান হয়ে শুয়ে শুভ্র সিলিংয়ের পানে চেয়ে আছে। আজ আর অ্যালার্ম ওর ঘুম ভাঙাতে পারেনি। ওরা পৃথিবীর উল্টো দিকে আছে, সে হিসেবে বাংলাদেশে এখন সন্ধ্যা রাত। রাত দিনের এই তারতম্যের কারণে সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে অরু। তার উপর রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নেই, একেবারে সিংহের গুহায় গিয়ে হাজিরা দিয়ে এসেছে। কে সাংঘাতিক ভাবলে এখনো পিলে চমকে ওঠে অরুর। সকাল 9:35। অনু একটু আগে রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হাসপাতালের উদ্দেশ্যে। বলেছে কি একটা জরুরি কাজ আছে, তাই সকাল সকাল যাচ্ছে। বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচুরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্বজ্ঞানের দিক দিয়ে সবসময় সচেতন সে। আসলে বাস্তবতা যার দরজায় বেশি হানা দেয়, সেই তত বেশি ম্যাচিওর হয়। এখানে বয়সের কোনো হাত নেই। অরু তখনও শুয়েই ছিল, উদাসীন হয়ে কি জানি কি ভাবছিল। তখনই নিচ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো ওর। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিচ থেকেই হাঁক পেরে পেরে ডেকে চলেছে তখন থেকে। জেকে, জেকে, আমি জানি তুই রুমে আছিস, নিচে নাম এক্ষুনি, নইলে কিন্তু আমি উপরে চলে আসবো। ইম্পর্টেন্ট কথা আছে ইয়ার। লোকটা আবারও ডাকতে যাবে, তখনই ওপর থেকে ভেসে আসা মেয়েলি রিনরিনে কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল সেই। এই বাসায় মেয়ে কোত্থেকে এলো? ভুল অ্যাড্রেসে আসেনি তো? অরু রুম থেকে বেরিয়ে দোতলার করিডরে দাঁড়িয়ে মালকিনের মতো করে গলায় আত্মবিশ্বাস জমিয়ে বলল, এখানে জেকে বলে কেউ থাকে না, ভুল বাসায় নক করছে না। অরুর কথার মাঝে পথেই আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে কৃতিকও বেরিয়ে এসেছে। লম্বায় অরুর চেয়ে দ্বিগুণ কৃতিক। ওর মুখভঙ্গিমা দেখতে হলে অরুকে মাথা উঁচিয়ে চাইতে হয়। এই মুহূর্তে অরু সেভাবেই তাকিয়ে আছে কৃতিকের মুখের দিকে। অনুভূতিহীন টকটকে ফর্সা মুখশ্রী জুড়ে দুদিন ক্লিন সেভ না করায় খড়দাড়িগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। দাঁতে দাঁত চেপে আছে বলে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতোই ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে, আর পেছন দিক দিয়ে ঘাড়। সেই সাথে এটি আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনে 31 বছরের কৃতিককে অরুর চোখে গ্রিক গডের মতো সুদর্শন ঠেকল। গো ব্যাক টু ইয়োর রুম। পাশ থেকে আসা একটা গমগমে আওয়াজে অরুর ধ্যান ভেঙে গেল। বেকুবের মতো পাশে তাকিয়ে উল্টে আবারও প্রশ্ন করল, ব্যাপারটা এমন যে আমাকে বলছেন? কারণ কৃতিকের দৃষ্টি এখনও একইভাবে সামনের দিকে স্থির। গো ব্যাক টু ইয়োর রুম। শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝেই আটকে আছে কঠোর আদেশ। কৃতিকের এক্সপ্রেশন, বাচনভঙ্গিমা কিছুই মাথায় ঢুকলো না অরুর। ও উল্টে বাচালের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না কথা নেই বার্তা নেই, অন্যের বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে চেঁচাচ্ছে। ওটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলেছি তোকে। এবার কাট কাট স্পষ্ট বাংলায় অরুর মুখের দিকে তাকিয়েই কথাটা বলল কৃতিক। অরু ভয়ার্থ ঢোক গিলল। এক মুহূর্তের জন্য মনে হলো ও 8 বছর আগের কৃতিকের সামনেই দাঁড়িয়ে আছে। তারপরেই ওর ডান পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল ওর। মনে মনে ভাবল, উনি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি? আশ্চর্য, আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাবো? মনে মনে নিজেকে মিস সাহসী অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারল অরু। কি হলো, কথা কানে যায়নি? যাব না। এই যেন অরুর স্বঘোষিত স্নায়ুযুদ্ধ। কৃতিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করল। তারপর রুষ্ট কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয় অরু।
কৃতিকের ঘুম ঘুম হাসকি গলায় নিজের ছোট্ট নামটা শুনে আরও একবার বক্ষপিঞ্জরে কিছু একটা শক্ত টান অনুভব করলো অরু। কেন যেন মনে হলো অরু নামটাও অনেক ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর সব থেকে আনকমন নাম এটা। কিন্তু সেসবে মাথা ঘামিয়ে দমল না অরুর আত্ম অহংকারী মন, বরং নতুন উদ্যমে কৃতিকের কথার কাটকাপ জবাব দেওয়ার প্রস্তুতি নিল সে, যাকে বলে এক বলেই ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলায় তৃতীয় ব্যক্তির। কিরে, দেখছিস তখন থেকে ডাকছি, তবুও পকেটে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস? আমাকে কি তোর মানুষ মনে হয় না? লোকটা এগিয়ে আসতেই কৃতিক অরুর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। লম্বা চওড়া গ্রিক গড শেপওয়ালা বডির অধিকারী কৃতিকের পেছন থেকে রোগা অরুকে তো দূরে থাক, ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। তারপর কৃতিক বলে, কি চাই? চাই মানে? আমেরিকার সুপার মডেল শায়র আহমেদকে কি তোর ভিখারি মনে হয়? না, তবে ছাঁচড়া মনে হচ্ছে। কি? তোরা সব কটা মিলে আবারও আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? শায়র মুখে বিরক্ত ফুটিয়ে বলল, এছাড়া উপায় কি? নক করলে তো জীবনেও দরজা খুলিস না, ফোন ধরিস না, SMS-ও সেন্ড করিস না, হুটহাট উধাও হয়ে যাস। কোন দিন দেখব একা একা এই ভুতুরে বাড়িতে মরে পড়ে আছিস। আমার সন্দেহ হচ্ছে যে কে তুই আসলেই মানুষ তো, নাকি ভ্যাম্পায়ার টাইপ কিছু? সত্যি করে বল। তোর ইচ্ছা, যা খুশি একটা ভেবে নে। শায়র বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগাড়ি অভিযোগের লিস্ট উগরে দিচ্ছে। এদিকে কৃতিকের পেছনে এখনও ঠায় দাঁড়িয়ে আছে অরু। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কৃতিক ওর কবজিটা শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগও হচ্ছে না, কারণ শায়রের মুখ ননস্টপ চলছে। এক নাগাড়ে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে তবেই ক্ষান্ত হলো শায়র। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটই হবে। কৃতিক তো চুপচাপ ঘড়ির দিকেই তাকিয়েছিল। পেছন থেকে অরু নিজের হাত ছাড়ানোর কসরত করতে যাচ্ছে, কিন্তু কৃতিকের শক্ত বাদনের কাছে সেই চেষ্টা পিপিলিকার সমতুল্য। ওর পেছনে একটা ছায়া নড়চড় করছে দেখতে পেয়ে শায়র উদ্বিগ্ন হয়ে বলল, তোর পেছনে ওটা কি জেকে? তোর ছায়া এত ছোট হয়ে গেল কি করে? আর এমন নড়ছেই বা কেন? তোকে সত্যি সত্যি ভূতে ধরলো নাকি? দাঁড়া, সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছি। শায়র একটা মানুষকে বললে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যি তিলকে তাল বানিয়ে কৃতিককে প্রোটেস্ট বাই গোস্ট বানিয়েই ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে অরুর হাতটা ছেড়ে দিল কৃতিক। শায়র সচকিত নজরে ওর পেছনে চাইল, দেখল স্কার্ট আর টি শার্ট পরা গোল গোল গড়নের পিচ্চি একটা মেয়ে। বিশাল লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুই পাশে ঝুটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায়, কেশবতী নাকি এলোকেশে? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। ফর্সা আদরে মুখটা রাগে লাল হয়ে আছে, কপালেও বিরক্তির ভাঁজ। লাল লাল গাল দুটো দেখেই মনে হচ্ছে একটু টেনে দেই। সেই আশাতেই হাত বাড়িয়েছিল শায়র, পিচ্চিটার গাল টেনে দেবে বলে। কিন্তু সে আশাতে এক বালতি জল ঢেলে অরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমের ভেতর পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল কৃতিক। শায়র উদ্বেগ প্রকাশ করে বলল, এভাবে ধাক্কা মারলি কেন মেয়েটাকে? ওর নিশ্চয়ই লেগেছে, দেখেই মনে হচ্ছে তুলোর মতো শরীর। কৃতিক দাঁত চেপে ঘাড়ের রক ফুলিয়ে বলে, লাগুক, লাগার জন্যই মেরেছি। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো সেই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্চি মানুষ তাই বলেছি। বাই দ্য ওয়ে, কে ও? নো ওয়ান। এই বলে সিঁড়ি ডিঙ্গিয়ে ধাপ ধাপ করে নিচে নেমে যায় কৃতিক। শায়র কৃতিকের পেছন পেছন নামতে নামতে বলে, বাই এনি চান্স তুই কি এই পিচ্চিটার সাথে কিছু? কথা শেষ করতে পারল না শায়র, তার আগেই ওর মুখ বরাবর একটা কুশান ছুঁড়ে মারে কৃতিক। মুখে লাগাম টান, তুই জানিস আম ফাকিং হেট ওম্যান্স।
তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি। কৃতিক আরামসে ডিভানে বসে পড়ল। তারপর টি টেবিলে পা দুটো তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে মনিটরে ভিডিও গেম শুরু করতে করতে বলল, বললাম তো নো ওয়ান, ট্রিট হার লাইক আ সার্ভেন্ট। সায়র বুঝল কৃতিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওদিকে মিস্টার জায়ান কৃতিকের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে কানে পৌঁছল অরুর। ঢোক গেলার মতো করেই প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল অরু। মায়ের জন্য আপা কত কিছু করছে, আর ও এতটুকু সহ্য করতে পারবে না, তা কী করে হয়? একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল। আসমান দেওয়ালে লেগে কনুইয়ের কাজটা ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে টি শার্টের হাতাটাও চ্যাটচ্যাটে হয়ে গিয়েছে। কৃতিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল অরু। তারপর সামান্য অ্যান্টিসেপটিক আর ওয়ান টাইম ব্যান্ডেজও লাগিয়ে নিল। অরু বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এভাবেই নিজের ক্ষত নিজেকেই সারাতে হবে ওকে। যা হয়ে যাক, আবাকে কিচ্ছুটি বলা যাবে না। সায়র কাউসে বসে ফোন টিপছে আর কৃতিক মনিটরে বাইক রাইড খেলছে। হঠাৎ কি মনে করে শোয়া থেকে উঠে বসে সায়র। চিন্তাগ্রস্তদের মতো কপালে ভাঁজ রেখে বলে, এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কৃতিকের দৃষ্টি মনিটরেই আটকে আছে এখনও। ও চুইংগান চিবোতে চিবোতে বলল, হাই নো, এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে এলিসার সাথে। তুই আছিস কি করতে? সায়র দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এবার আরও বেশি সতর্ক থাকতে হবে। এবার শুধুমাত্র এলিসা নয়, আমরা চারজনই টার্গেট। কৃতিক খেলাটা পজ করে দোতলায় অরুর ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। তারপর বিড়বিড় করে বলল, ইফ ইউ ডেয়ার টু টাচ, আই সোয়ার আই উইল কিল হিম। সায়র তাজ্জব বনে গিয়ে প্রশ্ন ছুটল, কি বলছিস বিড়বিড়িয়ে? কাকে মারবি তুই? কৃতিক ওর ভয়ানক শীতল চাহনি নিক্ষেপ করলো সায়রের দিকে। বাজ পাখির নজরের মতোই তীক্ষ্ণ সে চাউনি। ওর চোখ জোড়ায় যেন একটা জীবন্ত থ্রেট। ঠোঁটের কোণে ক্রূর হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে জবাব দিল কৃতিক, এলিসার বাবাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনো ফেরেনি অনু। অবশ্য ফেরার কথাও না, বলেই গিয়েছে ফিরতে সন্ধ্যা হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখেই ওর আপার এত ব্যস্ততা ধরতে পারল না অরু। এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাহিল হয়ে গিয়েছে ওর। নিচে গিয়ে কিছু একটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে? যেমন ভাবনা তেমন কাজ। অরু দরজাটা সাবধানে একটু ঢিলে করে উকি দিল বাইরে। তৎক্ষণাৎ নিচ থেকে সকালের পুরুষালী কণ্ঠটা আবারও ভেসে এলো কানে, এই যে এলোকেশি, খেতে এসো। অরু দুপা সামনে বাড়িয়ে করিডোর দিয়ে নিচে চাইল। দেখল অ্যাপ্রন পরে হাতে ফ্রাইং প্যান নিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে সায়র। ফর্সা মুখশ্রীতে সেই সাবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ে বসে চুপচাপ কাঁটা চামচ দিয়ে কিছু খাচ্ছে কৃতিক। ওর ভাবভঙ্গি এমন যেন ওর আশেপাশে কোনো মানুষই নেই, সব গরু ছাগল। অরু এবার নিচে নেমে এলো। সায়র নিজের সাবলীল হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, বসে পড়ো। অরু প্লেটের দিকে উকি দিতেই ওর চোখ মুখে বিরক্তিতে কুঁচকে এলো। দুপুরের খাবারে এসব ঘাস পাতা কে খায়? সাথে এক টুকরো মাংস ভাজা, স্টেক হবে হয়তো, আর একটুখানি ম্যাশ পটেটো, ব্যাস এইটুকুই লাঞ্চ। গোল গোল অসহায় চোখ করে ওদের দুজনের দিকে তাকালো অরু। সায়র একবার অরুর দিকে আর একবার কৃতিকের দিকে তাকাচ্ছে। কৃতিক খেতে খেতে বলল, দেখতে তো এইটুখানি, এত খাবার রাখিস কোথায়? খুব রাগ হলো অরুর। আমেরিকা এসেছে বলে এইসব ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে? তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা কেমন দুপুরের খাবার? ছ্যাঃ। মনে মনে আমেরিকান গ্রিন কার্ডধারী বাঙালিদের হাজারটা তিরস্কার জানালো অরু। দেশে থাকে না বলে দেশের ঐতিহ্যটাও ম্যাশ পটেটোর সাথেই ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে এরা। তারপর আলগোছে নিজের লম্বা চুলগুলো হাত খোপা করে ওড়নাটা কোমরে পেঁচিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে।
কেবিনেট আর ফ্রিজ হাতড়ে হাতের কাছে চাল ডাল যা পেল সব কিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই খিচুড়ির মোমো গন্ধে সুবাসিত হয়ে উঠল চারিদিক। সায়র নিজের প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উকিঝুঁকি দিচ্ছে। ওর কাণ্ডে কৃতিক ভুরু কুঞ্চিত করে বলল, কি হলো, কাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হ। সায়র দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ খিচুড়ি, কতদিন পর বাঙালি খানা, লোভ সামলাতে পারছি না। কৃতিক আবারও নিজের খাওয়ায় মন দিল। একটু পর এক প্লেট খিচুড়ি এনে সায়রের সামনে রাখল ওরু। গরম খিচুড়ির গন্ধে খিদে পেট গুড়গুড়িয়ে উঠল ওর। ওরু বলল, খেয়ে বলুন তো কেমন হয়েছে। গরম খিচুড়ি মুখে নিতেই আবেশে চোখ বুজে এলো সায়রের। ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় ও খাবারটা ঠিক কতটা পছন্দ করেছে। খাবার গিলে নিয়ে তৃপ্তমাখা হাসি দিয়ে সায়র কৃতিককে বলল, তোর বোন ফাটাফাটি রান্না করে দোস্ত, এরকম রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে শালা বানিয়ে ফেলবো, ড্যাম শিওর। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নিদৃষ্টিতে ওর ক্লান্ত মুখশ্রীটা পরখ করল কৃতিক। তারপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ও আমার বোন নয়, ও আমার বোন হতেই পারে না। মানে? সায়রের মুখে কৌতূহল স্পষ্ট। ও আমার বাপের দ্বিতীয় বউয়ের আগের পক্ষ। কৃতিকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনেও একটুও টলল না অরু, বরং মৃদু হেসে সায়রের উদ্দেশ্যে বলল, জি উনি ঠিকই বলেছেন, আমি ওনার আপন কিংবা সৎ কোনো টাইপই বোন নই। আমার নাম অরোরা শেখ। কৃতিকের কথা সায়রও খুব একটা গায়ে মাখল না। ও অরুর কথার জবাবে একরাশ উচ্ছ্বাস নিয়ে জানায়, আমি সায়র আহমেদ, কিন্তু বাংলাদেশি নই, ইন্ডিয়ান। আমার হোম টাউন দার্জিলিংয়ে। দার্জিলিং নামটা শুনতেই আগ্রহের প্রবণতা বানভাসী হলো অরুর। দার্জিলিং আর কাশ্মীর ওর পছন্দের লিস্টে সবার আগে। জীবনে একবার হলেও জায়গাগুলোতে যেতে চায় অরু। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, বৃষ্টি, বরফ, ঝর্ণা সব কিছু নিজ হাতে ছুঁয়ে দেখতে চায়। নিজের মন গহীনে লুকোনো ইচ্ছের খানিকটা পর্দা খুলে যাওয়ার দরুন অরু বলল, জানেন দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন। তাই? কোথায় ঘুরতে চাও দার্জিলিংয়ে? আর কার সাথে যাবে? অরু মুখ থেকে কথার বহর বের হতে না হতেই সশব্দে হাতের কাটা চামচটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে পড়ল কৃতিক। কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই হেট বেঙ্গলি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না, চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না। আই ওয়ার্ন ইউ। অরু শঙ্কিত হয়ে দুপা পিছিয়ে গেল। চোখের সামনে কি ঘটছে, কেন ঘটছে বুঝে উঠতে একটু সময় লাগলো। কৃতিক বারবার ওকে অপমান করছে, ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে? তবে অরুও তো চুপ মেরে যাবার মেয়ে নয়। কৃতিকের সূক্ষ্ম অপমানের জবাবে অরু পাল্টা তীর ছুড়ল, বলল, আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি, তার উপর নামকরা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস এতটুকু বলারই ফুরসত পেল অরু। এরপরই টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটা ওর গলায় চেপে ধরে কৃতিক। হোয়াটস রং জেকে, কী করছিস সেটা? কৃতিকের কাণ্ডে সায়র হকচকিয়ে উঠে কিছু বলতে যাবে, তার আগেই ওকে হাতের ইশারাতে থামিয়ে দিল কৃতিক। দাঁতে দাঁত পিষে ফেলে বলল, আমাদের মধ্যে কথা বলতে আসিস না সায়র। ও যেভাবে আমাদের কথাটা উচ্চারণ করলো, মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের স্টুপিড সাংসারিক ঝগড়া করছে, আর ওই তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো এমন নয়। সায়র একদিনেই বুঝে গিয়েছে কৃতিক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে। তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে, এই জমের হাতে? এখন না হয় সায়র আছে, কিন্তু রাত বিরেতে হুট করে জেকে রেগে গেলে তখন কি হবে? সায়র ভাবতে ভাবতে শটান হয়ে বসে পড়ল। কৃতিক এখনও একইভাবেই দাঁড়িয়ে আছে। ভয় নিজের জামা নিজে শক্ত করে চেপে ধরে রেখেছে অরু।
চোখ দুটোতে পানি ছলছল করছে, এই গড়িয়ে পড়ল বলে। মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মোটেই ফাকিং তেজ দেখাতে আসবে না, নয়তো তোর তেজ গলিয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মাইন্ড ইট। ক্ষিপ্ততা সুস্পষ্ট ওর 2 চোখে, সেই সাথে মুখের কথাগুলো চপেটাঘাতের মতো শক্তিশালী। তবুও কত নির্বিঘ্নে কথাগুলো বলে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কৃতিক। কৃতিক চলে যেতেই অরুর চোখের জলের বাঁধ ভেঙে যায়। অসহায়ের মতো নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছছে অরু। অভিমানী কান্নায় নাকের ডগাটা লাল হয়ে গিয়েছে। সায়র এগিয়ে গিয়ে নিজের রুমালটা অরুর দিকে এগিয়ে দিল। মুখটা মুছে না অরু। অরু নিল না, বরং দৌড়ে হলরুম ছেড়ে দোতলার ছাদ বারান্দায় চলে গেল। বড্ড আত্মসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি ও। কৃতিক কেন ওকে দুচোখে দেখতে পারে না, কেন ওর উপর সবসময় ক্ষিপ্র হয়ে থাকে, তা আজও ধরতে পারে না অরু। এদিকে সায়র নিজেও কৃতিকের কাণ্ডে বিরক্ত। কোন এক অজানা কারণে অস্বাভাবিক রাগ ওর। কখনো কি কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে, আর একবার রেগে গেলে তো কথাই নেই। এমন সব ভয়াবহ কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়। এত রাগচটা স্বভাব নিয়ে কৃতিক যে কি করে কলেজের প্রফেসর ভেবে পায় না সায়র। কিন্তু অরু তো রেগে যাওয়ার মতো কিছুই করেনি। এত ছোট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কি আছে? আশ্চর্য, আনমনে বলে ওঠে সায়র। সন্ধ্যায় কৃতিককে বিদায় জানিয়ে চলে যায় সায়র। আজ রবিবার ছিল বলেই এসেছিল। প্রত্যেক সপ্তাহের ছুটি দিনে এলিসা, সায়র নয়তো অর্ণব কেউ না কেউ কৃতিকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব সেটে আসে। নয়তো মাসের পর মাস গেলেও কৃতিকের কোনো খোঁজ মেলে না। না কোনো সোশ্যাল মিডিয়া, না কোনো ইন্টারনেট, না কোনো ফেসবুক, টুইটার, কোনো কিছুতেই না। অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইল বলা চলে ওর। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত। প্রয়োজনের বাইরে গিয়ে ও শুধু একটা কাজই করে, সেটা বাইক রাইডিং। কৃতিক সায়রকে এগিয়ে দিতে গেটের কাছে এলে সায়র গাড়িতে উঠতে উঠতে বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না। বড্ড মিষ্টি মেয়েটা, তুই ওকে রাখতে না চাইলে বলিস, আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো ওকে। তবু ওকে টর্চার করিস না, আই রিকোয়েস্ট ইউ। সায়রের কথায় জিভ দিয়ে গাল ঠেলে একটা তির্যক আর রহস্যময় হাসি দিয়ে কৃতিক বলে, আর ইউ ফাকিং কিডিং মি? নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? কিছু বললি? নাথিং, তুই যা। আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে 3 জন মিলে আমাকে জ্বালানোটা বন্ধ কর। সায়র নিজের ছাদ খোলা বিএমডাব্লিউটা নিয়ে উল্টো পথে যেতে যেতে পেছনে না ঘুরেই হাত নাড়িয়ে বলল, সি ইউ ইন নেক্সট উইকেন্ড, বাই বাই। সন্ধ্যার দিকে অনুও ফিরে আসে। রুমে গিয়ে পরনের মোটা কোট খোলে। চারিদিকে খুঁজতে শুরু করে অরুকে, কিন্তু কোথাও অরু নেই। ও ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখল অরু চুপচাপ ছাদ বারান্দার মেঝেতে বসে আছে। হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা রেলিংয়ে, তার উপর চিবুক। কাজ ঠেলে বারান্দায় পা রাখতেই হু হু বাতাসে হাড় হিম হয়ে এলো অনুর। এই ঠান্ডার মধ্যে অরু কি করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারল না অনু। তটস্থ গতিতে অরুকে টেনে ভেতরে নিয়ে আসলো ও। অরুর ফর্সা মুখ ঠান্ডায় নীল বর্ণ ধারণ করেছে, মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে আছে। ঠিক আছিস বোন? দুপুরে খেয়েছিস? অনুর উদ্বিগ্ন প্রশ্নে সচকিত হয়ে উঠল অরু। শরীরের ক্লান্তিটুকু ঝেড়ে ফেলে দিয়ে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে বলল, খেয়েছি আপা, ভেতরে হাঁসফাঁস লাগছিল তাই বাইরে এসে একটু বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি দেখতে যাব মাকে। অনু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, মা আইসিইউতে আছে রে অরু, এখন গেলেও কাছে যেতে পারবি না। তার চেয়ে বরং কেবিনে শিফট করুক, তারপরে না হয়ে যাবে। তোর কষ্ট হচ্ছে তাই না আপা?
না রে, কৃতিক ভাইয়া আগে ভাগেই কোম্পানিতে সতর্ক করে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলেছে। আমি তো শুধু মায়ের কাছেই ছিলাম। দুই বোন আরও অনেক সুখ দুঃখের আলাপ করছিল। তখনই নিচ থেকে কলিং বেল বেজে ওঠে। অনু বলে, তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতরে আসে অনু। ওরও কৌতূহল নিয়ে শুধায়, এগুলো কি আপা? মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির নাম শুনতে সারা দিন না খাওয়া অনুর পেট গুড়গুড়িয়ে ওঠে। কি বলিস আপা, তুই অর্ডার করেছিস? অনু এদিক ওদিক মাথা নাবোধক নাড়ায়। তাহলে? অনু প্যাকেটগুলো টেবিলে রেখে বলল, তুই দাঁড়া, আমি কৃতিক ভাইয়াকে একবার জিজ্ঞেস করে আসি। অনু কৃতিকের রুম নক করে ঢুকলো। দরজাটা খোলাই ছিল। কৃতিক ল্যাপটপে কিছু একটা করছিল তখন। অনু একটু ইতস্তত গলায় বলল, মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? কৃতিক সজোরে এদিক ওদিক মাথা নাড়ায়, যার উত্তর না। অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল, ও তাহলে মনে হয় ভুল করে এসেছে। অনু, পিছু ডাকে কৃতিক। অনু ফিরে তাকায়। আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস, তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে। আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে। অনু শুনে খুব খুশি হয়ে গেল। উপর থেকে অরুকে ডেকে বলল, খা অরু, ওগুলো কোম্পানি থেকে পাঠিয়েছি আমাদের জন্য। অরু আর অপেক্ষা করল না। সারাদিনের অভুক্ত পেটটাকে আশকারা দিতে বসে পড়ল পেট পুজো করতে। খুশি মন নিয়ে অনু চলে যেতেই কৃতিক আবারও নিজের কাজে মন দিল। সান ফ্রান্সিসকো থেকে মাইল 30 দূরে ছোট্ট নির্জন শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহে বড়জোর 2-1টি বার রোদের মুখ দেখা যায়। বাকি সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশা ঢাকা ঝাপসা প্রকৃতি। তার উপর হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই। ঘরের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় সেই হিমধরা শীত ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতেও এদেশের মানুষের কর্মব্যস্ত জীবন অনড়। কিন্তু একা একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? গত 2 দিন ধরে এভাবে কাটাচ্ছে অরু। খাও দাও আর ঘুমাও। আপাও সকাল হতে না হতেই হসপিটালে ছুটে। কৃতিক বাড়িতে থাকা না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় সে ধারণাটুকু পর্যন্ত নেই অরুর। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখা দেখি না হওয়াটাই ভালো। এক কথায় গুড লাক। রুমের মধ্যে এদিক এদিক পায়চারি করছে অরু। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরুদায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা। গত 2 দিনে অরু তো ভুলেই গিয়েছিল নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছে ও। কিন্তু মাত্র এই কয়দিনের দূরত্বে কিভাবে আপনাকে ভুলতে বসলাম আমি, নিখিল ভাই? ওর অবচেতন মস্তিষ্ক বলল, ভালোবাসলে ভোলা যায়? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছি এসব? ভুলভাল চিন্তাদের দূরে ঠেলে দিয়ে নতুন ভাবনা সংযোজন করলো ও। যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করব আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ গেল বেডসাইড টেবিলে অযত্নে পড়ে থাকা মুঠো ফোনটার দিকে, যেটা গত 2 দিন ধরেই বন্ধ পড়ে আছে। অরু এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ভাবলো এটাকে চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর কাছে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? অরু পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপর ভাবতে ভাবতে আনমনেই বলে, আমাকে ধাপে ধাপে এগোতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে, আর সেটা জানতে হলে তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটিতে হায়ার স্টাডির জন্য এসেছে। তারপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কথাটা ভেবেই লজ্জায় নিজের মুখ 2 হাতে চেপে মুচকি হাসে অরু। কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি?
বুদ্ধিদীপ্তদের মতো চোখজোড়া বড় করে অরু বলল, আইডিয়া। এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ, থাকবেই, শুধু খুঁজে বের করে নিতে হবে। নিজেকেই নিজে আশ্বাস দিল ও। তারপর আর দেরি করলো না, তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিথির নাম্বার টুকে রাখা পৃষ্ঠাটা ছিঁড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোনো সুযোগের আশায়। বেখেয়ালি অরু এক প্রকার নাচতে নাচতে নিচে নেমে এলো, তবে শিরশিরিটা পেরোতেই ওর পায়ের উদ্যম গতি থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখটাও চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করল। অন্ধকার হলরুমে কালকের মতোই ডিভানে বসে টি টেবিলের ওপর দুপা তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কৃতিক। ওর মনে মনে বিরক্ত হলো, এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে। এই লোক কি, হ্যাঁ আশ্চর্য, অফিস টফিস নেই নাকি? আবার হতেও পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকারী মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথাই নিজেই ঠোঁট টিপে হেসে ওঠে অরু। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ হয়ে যায়। কৃতিক ভুরু কুচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর স্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড? এভাবে হাসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? অরুর হাসি থেমে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জ্বলছে না হলরুমে। জানালা থেকে শুরু করে কাচের দেওয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে কৃতিকের রাগী আওয়াজ বেশ ভয়ানক ঠেকল অরুর কানে। আর এই মুহূর্তে কৃতিক যে ওর দিকেই চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের উপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে। অরু এই নীরবতা ভাঙতে চাইল, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে রিনরিনে আওয়াজে বলল, আপনার অফিস নেই? কোন অফিস? এ মা, কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ। ওয়েট, জেকে? তার মানে কোম্পানিটা আপনার নামে, আর কালকে ওই ভাইয়াটা আপনাকেই ডাকছিল, জায়ান কৃতিককে ছোট করে জেকে? আঙুল নাড়িয়ে নাড়িয়ে অরুর করা বিশ্লেষণ কৃতিক শুনছে কি শোনেনি কে জানে। ও আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম হাসবি না তুই। তোর হাসিটা বিশ্রী লাগে আমার, আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না, ওখানে আমি বসি, তুই চাইলে অবশ্য বসতে পারিস। ওরও মনে মনে ভরকায়, কি বলে এই লোক? আমি কেবল কলেজ পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছেন? মানুষ এত সিরিয়াস কেস নিয়েও ঠাট্টা করতে পারে? অদ্ভুত। অরু আর ঘাটায় না কৃতিককে, বেশি ঘাটালে হুট করে কি জানি কি অপমান করে বসে তার ইয়াত্তা নেই। তাই গুরু কথা ঘুরিয়ে বলে, বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো, সচকিত জবাব আসে কৃতিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো অরুর বুক চেড়ে। কৃতিক বলেছে মানে সে কথায় এক চুলও নড়বে না। তাই অন্ধকার হাতড়ে ল্যান্ডফোনের সামনে গিয়ে সফেদ কার্পেট বিছানো মেঝেতে বসে পড়ল অরু। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টুকে কল লাগালো তিথির নাম্বারে। কয়েকবার রিং পড়তেই কল ধরেছে তিথি। বাংলাদেশে তখন রাত 10টা কি 11টা, তবুও কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাতরাচ্ছে তিথি। তিথি, আমি অরু বলছি, কেমন আছিস? তিথি চমকায়। একে তো বিদেশি নাম্বার, তার উপর দেশে থাকতেই সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল অরু। এখন হুট করেই আবার কল কেন দিল? তিথি কিছু বলবে তার আগেই অরু বলে, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে, নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে। তিথি ওপাশ থেকে কি বলল সেটা শোনা না গেলেও আপাতত মনিটরে এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় করে লেখা উঠেছে, গেম ওভার।
কেন যেন হুট করে ফুপিয়ে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করেই বলল, তিথি, এই তিথি, তুই কি ড্রাঙ্ক? এইভাবে কথা বলছিস কেন? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়েছিস? বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি বলেছি। তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপটাকে কোনো কালেই গুরুত্ব দেসনি তুই। উল্টে সব সময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা, সেটা জানা। কেন রে, আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? তার উপর সবসময় এমন ভাব করে এসেছিস যেন তুই পারফেক্ট, তুই কৃতিককুঞ্জের মালকিন, আর আমরা কি লেম? কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিল্য হেসে তিথি আবারও বলে, আরে তুই তো আসলেই কচুরি পানা রে। আমার মাথা ঠিক আছে কি নেই সেটা জিজ্ঞেস করার তুই কে? আমি তো এইভাবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে, পুরান ঢাকার নাম করা রিয়েল স্টেট ফ্যামিলির বিজনেস তোদের। মাই গড! কিন্তু তুই তো আসলে ওই বাড়ির কেউ নোস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী নিজ বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নীচ। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই কিনা নিখিল ভাইয়ের খোঁজ করছিস। তুই জানিস নিখিল ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না অরু। তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়ার যে দিবা স্বপ্নটা দেখছিস না, সেটা এবার বন্ধ কর। আর যাই হোক, নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। অরু চোখ দুটো বন্ধ করে সমস্তটাই শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছিল এতগুলো বছর ধরে। আজ এত দূরে এসেও সেই ভয় থেকে পালাতে পারল না ও। ঠিক ওই মুখোমুখি হয়ে গেল তিক্ততায় পরিপূর্ণ কিছু চরম সত্যের। নিঃশব্দ শুনশান হলরুমে অরুর ফোপানের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অরু কান্না ভেজা গলায় আরও একবার তিথিকে অনুরোধ করল, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনোদিনও নিখিল ভাইকে খুঁজে পাবো না। রিডিকিউলাস। ওপাশ থেকে এতটুকুই শোনা গেল। তারপর শুধু কল কেটে যাওয়ার পিক পিক আওয়াজ হলো। অরুর কি হলো কে জানে। আশেপাশে কে আছে কে নেই কোনো কিছুর তোয়াক্কা না করে কল কাটতেই হু হু আওয়াজ করে কেঁদে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেই হজম করতে পারেনি ও। আধারে ঢাকা বদ্ধ ঘরে সেই কান্নার আওয়াজ বড়ই ব্যথাতুর শোনালো। লম্বা সিল্কি চুলগুলো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দু হাত মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে অরু। কান্নার তোপে শরীরটা বারবার ঝাঁকে দিয়ে উঠছে। সেই তালে তালে মৃদু রিনঝিন শব্দ করছে পায়ে থাকা নূপুর জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে যে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রূপাঞ্জল তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতো নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে সেই বরফ গলানো দুষ্কর। এই যেমন অরুর কান্নাকাটিও পাশের ডিভানে বসে থাকা কৃতিকের হৃদয় ছুঁতে পারল না। ও হুট করেই একটা অদ্ভুত কাজ করে বসল। নিজের জায়গা ছেড়ে উঠে এসে অরুর হাতে হ্যাচকা টান মেরে ওকে জোর করে দাঁড় করিয়ে দিল। তারপর ওই হাত ধরেই টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আউট। অরু কিছু বুঝে ওঠার আগে শব্দটা উচ্চারণ করে ধাপ করে দরজা আটকে দেয় কৃতিক। তারপর ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরোটা তুলে হাত মুষ্টিবদ্ধ করে। পকেট হাতড়ে ফোন বের করে কাউকে কল লাগায়। আমি একটা নাম্বার ফরওয়ার্ড করছি তোকে, A to Z সব ইনফরমেশন চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এলোপাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে।
এত ঠান্ডা সয়ে অভ্যেস নেই ওর। তার উপর ওর পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথায় যান যাই যাই অবস্থা। ওরও একটু সময় নিজের কান্নাকাটি থামালো, তারপর দু হাত দিয়ে সজোরে দরজা ধাক্কাতে লাগলো। কৃতিক বয়সে অরুর চেয়ে অনেক বড়, তার উপর সম্পর্কটা এতটাও সহজ নয় ওদের, তাই কখনোই কৃতিককে কিছু বলে ডাকেনি অরু। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়েই ডাকতে শুরু করলো ও। ভাইয়া, কৃতিক ভাইয়া, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো ভাইয়া। ওপাশ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই অরুর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনেই ক্লান্ত হয়ে বসে পড়ে ঠান্ডায় নীল হয়ে যাওয়া অসহায় অরু। হাইওয়ে ধরে এগোলে রাস্তার এক পাশে পেট্রোল পাম্প আর অন্য পাশে ম্যাকডোনাল্ডসের বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহরটা বেশ নীরব, তার চেয়েও নীরব এই স্টেটটা। যে কয়েকটা ফ্যামিলি আছে তারাও বৃদ্ধ বৃদ্ধা, নয়তো কৃতিকের মতো একঘেয়ে। মোদ্দা কথা, যারা কৌতূহলমুক্ত নিরবিচ্ছিন্ন জীবন পছন্দ করে তারাই এই স্টেটে থাকে, নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশে সারাদিন কাটিয়ে দেবার মতো অযথা সময় কারোরই নেই। দুপুরবেলা হওয়াতে ক্যাফেটেরিয়ায় বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো ছাদগোল টেবিলে বসে একটু একটু কফির সিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগোর একটা টেবিলে প্রত্যয়ও বসে আছে। মাত্রই একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পিস করছে। তার ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বাঁ হাত দিয়ে দেশলাই জ্বালানোর চেষ্টায় আছে সে। তখনই ম্যাকডোনাল্ড লোগোর টি শার্ট পরিহিত একটা ব্রাউন স্কিন টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ঠোঁটের ভাঁজে একগাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউড। প্রত্যয় মাথা তুলে একবার চাইল, হুট করে চোখে চোখ রাখলো, অতঃপর হারিয়ে গেল। মেয়েটা সাদা ফ্যাটে চামড়ার নয়, বরং দুধে আলতা গায়ের রঙের মায়ায় ভরা চেহারা তার। প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে ওর। ডাগর ডাগর চোখে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই। চোখের নিচে সূক্ষ্ম ডার্ক সার্কেলটাও তার সৌন্দর্যে সামিল। প্রচণ্ড ঠান্ডায় ক্যালিফোর্নিয়ার মানুষ যখন দিনাতিপাত করাই দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করল এক অজানা উষ্ণতায় ছেয়ে যাচ্ছে ওর হৃদয়ের কানায় কানায়। নিষ্প্রভ তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হাওয়ায় ওর চোখের কোণে জল জমে গিয়েছে। তাও মনে হচ্ছে এটা শীত নয়, বসন্ত। এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মন মাতানো হাওয়া। লোকটা এক ধ্যানে তাকিয়ে আছে দেখে এবার একটু ইতস্তত হয়ে হাত নাড়ল অনু। হ্যালো স্যার। প্রত্যয়ের ধ্যান ভেঙে যায়। ও তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলতে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারদের কাছে। প্রত্যয় বলতে চাইল, তুমি এমন করে আর কারো সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল একাই উপভোগ করতে চাই। কিন্তু ও পারল না। তার আগেই অন্য পাশ থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করল অনুকে ওরা কিছু বলছে। ভারী শরীরের গুন্ডার মতো একটা সাদা চামড়ার লোক, দেখেই মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটা ভীষণ চটে গিয়েছে অনুর উপর। অযথা ইংরেজিতে গালাগাল করছে। এক কথায় দু কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওর শিফটমেট ডেইজি ছাড়া কর্তৃপক্ষের কেউ নেই। তার উপর অনু 2 দিন হলো জয়েন করেছে মাত্র। কিভাবে কি সামাল দেবে কিছুই উঠে বুঝতে পারছে না। এক পর্যায়ে লোকটা রেগে মেগে গরম কফির মগটা ছুঁড়ে মারে অনুর দিকে। অকস্মাৎ ঘটনায় চোখজোড়া খিচে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম বিভৎস কোনো কিছুই অনুভব করতে পারল না ও। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে ভয় ভয় চোখ খুলে অনু। দেখতে পায়
একটু আগে সিলভার কালার শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহুতে আড়াল করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা ওনার শরীরে পড়লো? হায় হায়। অনু ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগেই লোকটা ওর দিকে একরাশ মায়া চোখে তাকিয়ে বলল, আর ইউ ওকে? রিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ানক শব্দ কানে আসতেই ঘাম ছুটে গেল কৃতিকের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে উঠে বসলো ও। ঘড়িতে তখন বিকাল 4টা। তখন অরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়েই কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি ও। অরু কথাটা মাথায় আসতেই নিজের চুল নিজেই খামচে ধরল কৃতিক। অন্য মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গিয়ে দরজা খুলে দিল কৃতিক। দরজার সামনে 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে অরু। চেতনা আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা, সেই সাথে জোর তালে নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে পুরো শরীর। অরুর এ অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করল কৃতিক। তারপর আলগোছে বাচ্চাদের মতো করেই নেতিয়ে পড়া অরুকে 2 হাতে তুলে নিল নিজের কোলে। ওর শরীরে স্পর্শ করতেই চমকে ওঠে কৃতিক। বরফের মতোই ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি করে দরজা খুললে কি হতো কে জানে। একটানা 7 দিন তীব্র জ্বরের দাবদাহে আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবেই সেদিন সারা বেলা বাইরে থাকার পাট চোকালো অরু। এখন জ্বর নেই মোটেও। গত কয়েকদিনের থেকে আজ শরীরটা বেশ হালকা লাগছে। তবে খুসখুসে কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রইসয়ে হয়, কিন্তু রাত হলে যেন কাশির 14 গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। সাধে কি আর অরু এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্বাকাশে। অরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাঁচ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করলো ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় না। মুখ ভার করে আবারও জানালার কাঁচ টেনে দিল অরু। মনে মনে ভাবল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে তাহলে আবার নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা টানল না। রুমের কোণ থেকে একটা বার স্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতির আবহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেশীন হয়ে পড়ে অষ্টাদশীর উদাসীন মন, তখন রুমের বাইরে হাতের আঙ্গুল দিয়ে দরজায় টকটক আওয়াজ তুলে কড়া নাড়ে। অষ্টাদশীর মনে গ্রিক গড খ্যাতিপ্রাপ্ত সুদর্শন যুবক। অরু পেছন ঘুরল তৎক্ষণাৎ। দেখল পুরো ফর্মাল ড্রেস আপে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের উপর নেভি ব্লু কোটি আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অসম্ভব বানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম 2 দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত 1 সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতিক। অরু জানে না কৃতিক কোথায় যায়, আর জানতেও চায় না। কারণ অরুর চোখে কৃতিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করিয়ে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ? ভেবে পায় না অরু। আর না কৃতিকের কাছে এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানতো অরু, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনো সেসব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভায় দগবগ করে ওঠে। দ্বিতীয়বারের মতো কৃতিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল অরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ তাকিয়ে রইল কৃতিকও। কৃতিকের চোখে নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অরুও পারল না। চোখ নামিয়ে সংশয় বোধ করল। তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করেই ফেলল, কিছু বলবেন? না।
সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত অরু কিছু না বুঝে সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই লোকটা এমন কেন, ভারী অদ্ভুত। অবসেশন মানে ঘোর? হ্যাঁ ওটাই। তুই আমার প্রতি অবসেসড অর্ণব, আর কিছুই নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্মপাতার জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজের বাবার হাতে। বাক্যটুকু আর শেষ করতে পারল না অ্যালিসা। তার আগেই ফোনের ওপাশ থেকে কড়া গলায় শাসিয়ে বলে উঠল অর্ণব, চুপ করবি এলিসা। এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কেন বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখব সেদিন তুই একা থাকবি না, আমরা তিনজনই তোর সাথে থাকব। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছুই নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল, তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রানও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফুরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য, কিন্তু অর্ণবী বা কী করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে এলিসার মতো নাম করা পকার প্লেয়ারকেই কেন ভালোবাসতে গেল? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধায়, এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএসএ ফিরলাম। এর মধ্যে কৃতিক আবারও কারো ডিটেলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চায় বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি। শুধু তুই আর আমি। হেভি রোম্যান্টিক মুভি, আমি 10 বারেরও বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলে সারাক্ষণ মাখো মাখো ভাব, কি করে এত নাম করা হ্যাকার হলো? তৎক্ষণাৎ ভাবনার সুতোয় টান পড়ল ওর। অযাচিত মন বলল, ওয়েট, কৃতিক কার ডিটেলস চাইলো অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে 7টা। কৃতিক মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমের মধ্যেখানে পা রাখতেই পা দুটো নিজ গতিতে থমকে গেল ওর। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাভডুট। সেখানে কিছুক্ষণ একভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে গেল সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাড়টা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর খুব চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুব সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলরুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে ওরও। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়েরও হদিশ নেই। প্লাজো টি শার্ট দুটো জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলো সে সব কিছুই কৃতিকের চোখে দৃশ্যমান। না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি পরক করল অরুকে। হুট করেই কেমন যেন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে চলেছে। চোখের সামনে শুয়ে থাকা উরুল লতানো নারীদেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সব কিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান্ট কৃতিক চৌধুরী। মেয়ে মানুষ নাকি তার অ্যালার্জি। ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে।
কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগের তৈরি হওয়া প্রণয়াশক্তি কেনই বা হুট করে মাথা চাড়া দিয়ে উঠছে? তাহলে কি কৃতিক অরুকে নয়, বরং নিজের অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসায় আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে, সমাজে তার স্বীকৃতি নেই কেন ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতে চায় না কোনো কিছুই। ওর চোখে পৃথিবী এখন থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরু শিওরে ধপ করে বসে পড়ে কৃতিক। ফ্লোরে উড়োঝুড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসিয়ে কৃতিক বলে, আবার কেন ফিরে এলি এই আতপোড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে। তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের কোণে। মুখটা আর একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যিই তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুইও পুড়বি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়াসক্ত হব। কৃতিক অযাচিত ঘোরের বসে আরও কিছু বলতে যাবে তার আগেই অরু ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। অকস্মাৎ সম্বিত ফিরে পেল কৃতিক। কি করছিল ও এটা? সঙ্গে সঙ্গে অরুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল ও। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওভারড্রপ থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর উন্মুক্ত পায়ে। এমনভাবে দূর থেকে ছুড়ল যেন ওরির শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল অরু। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতেই কাচের টি টেবিল থেকে ছোট্ট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক আ সাউন্ড। সেই সন্ধ্যায় গতর ডুবে যাওয়া নরম সোফাতেই ঘুমিয়ে কাটিয়ে দেয় অরু। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের একফালি তীক্ষ্ণ এসে চোখে লাগে অরুর। সেই আলোতে কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের উপর কানপট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলটায় হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকের চেইনটা পুরোপুরি খুলে ঘাট থেকে খানিকটা নামানো, যার দরুন ভেতরে পরিহিত কালো স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তার উপর শরীরচর্চা করে কৃত্রিম উপায় বানানো অ্যাপসগুলোকে একটুখানি স্কিনি স্যান্ডো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আর চোখে সবই দেখছিল অরু। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সব কিছু আলোকিত হয়ে যায়। অকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল অরু। হাঁ করে না থেকে মুখের লালা পরিষ্কার কর। সামনের মনিটরে ধ্যান রেখেই বলল কৃতিক। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো অরু। আগের মতোই ভাবলেশীন মুখশ্রী। তবে অরু আর ভাবলেশীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভ্যাবাচাকা খেয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্তে পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের সামনে এসে দাঁড়ায় অরু। কী সমস্যা? ভ্রু কুঁচকে প্রশ্ন ছড়ে কৃতিক। অরুর চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কোনো মতে কান্না আটকে রেখে ও বলল, আপা এখনো ফেরেনি। প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? ভাবলেশীন জবাব কৃতিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দেয় কৃতিক। অরু কল করল। 1 বার 2 বার 3 বার, তাও ধরল না অনু।
এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়েরা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়িভুড়ি কেমন উগড়ে আসতে চাইছে, কিন্তু না, সেসবের বদলে উগড়ে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারল না অরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। অরু কি বোঝে না? কোনো এক অজানা কারণে এই আওয়াজে ভেতরটা ছিঁড়ে যায় কৃতিকের। গলা কাটা মুরগির মতোই ছটফট করে ওঠে হৃদয়টা। ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত অরুকে রামধমক দিতেই শুধালো কৃতিক। কে হয়েছে? ভ্যাভ্যা করছিস কেন? অরু কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখানে আসার পর থেকে আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে, এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃতিক। কিছু বলছেন? না, তুই কান্নাকাটি অফ কর, তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে, করবোটা কি আমি? চুপ করে থাকবি। ওরও তাই করলো, চুপ করে বসে রইল। এমনিতেই কৃতিকের সামনে কেঁদে ফেলেছে, এখন ভাবতেই কেমন লজ্জা করছে ওর। ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। অরুর ভাবনার ছেদ ঘটে কৃতিকের আওয়াজে। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। অরু একটু একটু হেঁচকি তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে কৃতিক আর অরু। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঢুকিয়ে গাছাড়া ভাব নিয়েই হাঁটছে কৃতিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশমাত্র নেই। ওদিকে অরু ভেবে পাচ্ছে না হসপিটালে না নিয়ে গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাতত হসপিটালে, অরু কয়েকবার জিজ্ঞেস করেছে আগ বাড়িয়ে, কিন্তু কৃতিকের সোজাসাপটা উত্তর, আশেপাশে খোঁজ, এখানেই পেয়ে যাবি। অরু সেই তখন থেকে এদিক ওদিক হন্যে হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে, অথচ অনুর কোনো দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানের তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ওর যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কৃতিক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপড়ি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কৃতিকের কথাই অরু ওর গোপন তিলকের খবর জানায় অবাক হবে, নাকি আহাম্মকের মতো প্রশ্ন করাই গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারবে? ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় কৃতিক। তবে কিছু তো কথা শোনানোই যায়, সেই উদ্দেশ্যেই ঘুরে পেছনে এগিয়ে এলো অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর। অরু! অরু চকিতে পিছনে চাইল, দেখল খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকেই আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটা কে, কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। একদিক দিয়ে কৃতিক আর অরু এগিয়ে আসছে, অন্যদিক দিয়ে অনু আর প্রত্যয়। প্রত্যয় আর কৃতিকের চোখে চোখে কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরল অনুর। উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমার রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কৃতিকের মেজাজ অকস্মাৎ তেড়ে উঠল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃতিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ওর। আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাউনি। পরক্ষণের প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ায় আবার তা দপ করেই নিভে গেল। পাছে এসে জড়ো হলো ঠোঁট গুলিয়ে একটা রহস্যময় ক্রূর হাসি।
যে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়। ওরা যে কি মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে।